আসসালামু আলাইকুম। এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমি পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন চ্যাপ্টারের প্রত্যেকটা মেইন যে টপিকগুলো আছে সেগুলো এখানে বোর্ডে অলরেডি লিখে নিয়েছি। এইগুলো আমি আপনাদেরকে বেসিক আকারে বুঝাবো। যদি আপনার বেসিকটা স্ট্রং থাকে তাহলে দেখবেন এই আলোর অধ্যায়ের অনেক টপিক আপনি ইজিলি সৃজনশীলগুলো সমাধান করতে পারছেন। তবে হ্যাঁ, একটা কথা বলে নিই, আলোর প্রতিফলনের ক্ষেত্রে অনেকগুলো চিত্র আছে। এই চিত্রগুলো কিন্তু আপনাদের যে নতুন কারিকুলামের বই এখানে কিন্তু এগুলো দেওয়া নাই, কিন্তু আপনি দেখবেন বোর্ড কোশ্চেন গুলো করার সময় ঠিকই ওই প্রশ্নগুলো কিন্তু বোর্ডে আসছে। সো এগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যখন আমরা বোর্ডের গুলো প্র্যাকটিস করব তখন যাবতীয় চিত্রগুলো কিন্তু আমরা তখন দেখব। আজকে আমি কি করব, যাবতীয় যে টপিকগুলো আছে এগুলো বুঝাই দেবো ইনশাআল্লাহ। আপনারা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করেন তাহলে আলোর প্রতিফলন চ্যাপ্টারের যাবতীয় কিছু এক ক্লাসেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করি। ফার্স্টে আছে আলোর প্রকৃতি। এখন দেখেন, আলো বলতে আলো জিনিসটা আসলে কি? আলো বলতে কি, আমরা তো চোখ দিয়ে কত কিছু দেখি না। চোখ দিয়ে আমরা মোবাইল ফোন দেখছি, চোখ দিয়ে আমরা বই দেখছি, চোখ দিয়ে আমরা ফ্যান দেখছি, হোয়াইট বোর্ড দেখছি, মার্কারি দেখছি, অনেক কিছু দেখছি। তার মানে কি আমি বলবো আলো বলতে হোয়াইট বোর্ড, আলো বলতে মার্কারি? বিষয়টা তা না। আলো বলতে বলবো, সাপোজ মনে করেন মার্কারিটা তুমি দেখতেছি, এখন এই মার্কারি থেকে কি হয়, আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে প্রবেশ করে। চোখে মানে রেটিনাতে যায়। চোখের রেটিনায় যখন যায়, রেটিনা আমাদের মস্তিষ্কে সাড়া দেয় যে সামনে একটা জিনিস আছে, জিনিসটাকে কিসের মতো দেখতে, এই মস্তিষ্ক সেটা সেট আপ করে ফেলে যে না এটা একটা মার্কারির মতো দেখতে। তখন সেটা আমাদেরকে বোঝায় যে না এটা একটা মার্কারি বা গাছপালা অথবা হতে পারে হোয়াইট বোর্ড, এমন কিছু। এখন যে আলোর প্রকৃতি আছে, আলো ইউজুয়ালি দুইটা প্রকৃতিতে থাকে। আলো কয়টা প্রকৃতিতে থাকে? দুইটা। কি কি? আলো একটা তরঙ্গ কণা হিসেবে থাকতে পারে, একটা তরঙ্গের মতো থাকতে পারে। তরঙ্গ বলতে কি, সাপোজ মনে করেন আমরা জানি না তরঙ্গ পানিতে ঢেউটা আসলে কিভাবে চলে বলেন তো? এইভাবে ঢেউ আকারে চলে না, অর্থাৎ তরঙ্গ আকারে চলে না। এইভাবে আকারে থাকতে পারে, তরঙ্গ হিসেবে থাকতে পারে, আরেকটা কণা হিসেবে থাকতে পারে। কণার উদাহরণ যদি দিই, কিভাবে দেখেন, তরঙ্গ বলতে কি, অর্থাৎ বলছি যখন পানির ঢেউ যেমন এভাবে ঢেউ খেতে খেতে যায়, আলোটাও ঠিক এইভাবে তরঙ্গ আকারে যেতে পারে, আরেকটা কণা আকারে যেতে পারে। তাহলে কি বললাম, একটা বললাম যে তরঙ্গ আকারে, আলো তরঙ্গ আকারে, তরঙ্গ। আরেকটা কি আকারে থাকতে হয়? কণা আকারে, কণা। কণার উদাহরণ যদি দিই, কণা বলতে কি বিভিন্ন ধরনের থাকতে পারে। ছোট ছোট কণা বলতে আমরা দেখিনি আমাদের যে ইউজুয়ালি সায়েন্টিফিক যে ক্যালকুলেটর গুলো আছে, মাঝে মাঝে দেখি ওইগুলো অনেক ঝাপসা ঝাপসা দেখা যায়, কিন্তু সূর্যের আলোতে দিলে সোলারের সাহায্যে তারা কি হয়, চার্জ প্রাপ্ত হয়। চার্জ যখনই প্রাপ্ত হবে তখন কি হবে, আস্তে আস্তে দেখি যে ওইটা আবার গাঢ় হয়ে গেছে। এটা আমরা বলতে পারি কি কণা আকারের উদাহরণ। অর্থাৎ আলো কি ইউজুয়ালি প্রকৃতি কয়টা? দুইটা, একটা তরঙ্গ, একটা কণা। তাহলে এটা মনে রাখেন, বইতে মেবি এত ডিটেইলস নাও থাকতে পারে, জাস্ট জেনে রাখেন, জেনে থাকলেই হবে। নেক্সট যে জিনিসটা আছে প্রতিফলন। প্রতিফলন জিনিসটা কি? প্রতিফলন বলতে বোঝায় যে মাধ্যম থেকে আলো আসবে যদি সেই মাধ্যমেই ব্যাক যায় তাহলে সেটা প্রতিফলন বলে। এর আগে আমরা একটা জিনিস দেখছি, যে কি দেখছিলাম, প্রতিধ্বনি দেখছিলাম, তাই না? কোন একটা প্রতিফলকে লেগে বাধা হয়ে ব্যাক আসে, এটাও ঠিক প্রতিফলনটাও সিমিলারলি সেম টাইপ বলতে পারেন। যদি আমি দিই, সাপোজ মনে করেন এটা কি বলে, এটা একটা মাধ্যম মনে করেন। মাধ্যম বলতে কি দুইটা মাধ্যম আছে, একটা মনে করেন আছে এদিকে মনে করেন বায়ু আছে সাপোজ, আর এখানে মনে করেন পানি মাধ্যম আছে। এখন কোন কণা যদি মনে করেন এই যে থাকলো, এটা একটা কণা, সাপোজ এটা বায়ু মাধ্যম, এটা পানি মাধ্যম। এখন দেখেন একটা কণা মনে করেন এদিক থেকে এসলো, বায়ু মাধ্যমে আসলো, এদিক থেকে আসছে, এসে আবার এদিক পানেই চলে যাচ্ছে। যদি যেদিক থেকে আসবে সেদিক থেকে যদি ব্যাক যায় তাহলে সেটাকে কি বলবে, আলোর প্রতিফলন। আর যদি দেখেন যে না এরকম হয়ে মাধ্যমটা এমন হলো, এদিক থেকে আসলো, সাপোজ এদিকে আসলো, এসে আবার এদিক পানে এমন চলে এসছে, যেমন চলে যায়, এইটা বলবে আলোর প্রতিসরণ। উপরেটা প্রতিফলন, নিচেটা প্রতিসরণ। তাহলে আমি একটা জিনিস আশা করে বুঝছেন, প্রতিফলনকে আর প্রতিসরণ বুঝছেন। হ্যাঁ, এইটা বোঝানোর জন্য আমি একটা জিনিস নেক্সট একটা বুঝাই, তাহলে আর একটু ভালো করে বোঝানো হবে। এই চিত্র দিয়ে দেখেন, প্রতিসরণটা আমাদের নবম অধ্যায়ে আছে, অষ্টম অধ্যায়ে কিন্তু নাই। আমরা প্রতিফলনটাই শিখবো। অর্থাৎ বায়ু মাধ্যমে ছিল, বায়ু মাধ্যমে আবার ব্যাক যাচ্ছে। যদি এমন হয় যে মাধ্যমে আছে সে মাধ্যমে যদি ব্যাক যায় তাহলে এটা হবে আলোর প্রতিফলন। এখন দেখেন আলোর প্রতিফলনের ক্ষেত্রে 3 নম্বর যে পয়েন্টটা, আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের দুইটা সূত্র আছে। দুইটা সূত্রকে আমি প্রথম চিত্রের সাহায্যে দেখাই। দেখেন যদি ইনক্লুড করে দিই, আচ্ছা আমাদের কোনটা কোনটা শেষ হয়েছে, দুইটা পয়েন্ট কিন্তু শেষ। আলোর প্রকৃতি শেষ, প্রতিফলন শেষ। এখন আমরা আলোর প্রতিফলনের সূত্র দেখছি। এখন দেখেন, আচ্ছা প্রতিসরণটা কেটে দিই। দেখেন প্রতিফলনের ক্ষেত্রে প্রথম যেটা আসছে না, এইটা
যেটা আসছে দেখেন, একটা কি হচ্ছে, একটা যেটা আসবে এইটা হবে হচ্ছে আপাতন রশ্মি। যে রশ্মির থেকে আলোটা আসবে, মনে করেন এখান থেকে আসছে, এই মাধ্যম থেকে আলোটা আসছে, এখান থেকে আসছে, যেখান থেকে আসবে এটা বলবে আলহামদুলিল্লাহ। তাহলে যে মাধ্যম থেকে আসবে, মাধ্যম বলতে যেখান থেকে আলোটা আসবে, এইটা হবে হচ্ছে আপাতন রশ্মি। আর দেখেন এই মাধ্যমে বাধা পেয়ে যদি কোন চলে গিয়েছে, এইটারে বলবে প্রতিফলিত রশ্মি। একটা আপাতন রশ্মি আসছে আর যাচ্ছে কোনটা, প্রতিফলিত রশ্মি। তাহলে এটা আপাতন রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। আর এইটা কি বলেন তো, এটা তো তল না। তল বলতে কি, যে তলে আমরা যেখানে লেগে চলে যাচ্ছে, বা বলতে পারি মাধ্যম, এটার নাম কি, মাধ্যম বা সমতল। কেন সমতল বলছি, কারণ এটা সোজা তল না। নেক্সট এই জিনিসটা বুঝাবো, মাধ্যম বা সমতল, অর্থাৎ যেখানে আলো বাধা পেয়ে ব্যাক যায়। এখন দেখেন আমরা যদি একটা কাজ করি, কাজটা কি, এই সোজাসুজি কত ডিগ্রি কোণ থাকে বলেন তো? যদি আমরা সোজাসুজি একটা ধরে নিই, এটা লম্ব না, লম্ব আকারে থাকে না। লম্ব বলতে কি, যে সোজাসুজি একটা দিয়ে টেনে নিলাম। তাহলে এখানে মেন যে জিনিসটা, সূত্রের ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রতিফলনের যে মেন সূত্র, আপাতন রশ্মি আর প্রতিফলিত রশ্মি দেখেন, আর এইটাকে একটা লম্ব না, তিনটাই দেখেন একই সমতলে অবস্থিত না। তিনটারই মেন বিন্দু কোথায় দেখেন, তিনটার মেন বিন্দুটাই গিয়েছে দেখেন এই পয়েন্টে। অর্থাৎ কি, আপাতিত যে রশ্মিটা, প্রতিফলিত রশ্মি এবং লম্বটা একই সমতলের একই বিন্দুতে কি অবস্থিত। এইটা হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র। আলোর প্রতিফলনের দুইটা সূত্র আছে, একটা কি লিখবেন, আপাতন রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং লম্ব একই সমতলে অবস্থান করে। আর দুই নম্বর যেটা হবে, দুই নম্বরটাই যদি মনে করেন এটা সমতল হয়, অর্থাৎ মাধ্যমের যে, এটা তো মাধ্যম বলতে পারি না, সরি বিভেদ তল বলতে পারি, এই যে যেটা, বা এটাও বলতে পারি যে আপনার কি, যে কোনো একটা প্রতিফলক পৃষ্ঠ বলতে পারি। মাধ্যম না বলে এটা আটটা বলা যায় যে সবচেয়ে বেস্ট হয়, বিভেদ তল বলতে পারি বা প্রতিফলক পৃষ্ঠ বলতে পারি। প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠ। মাধ্যম বললাম এই জন্য, কারণ এইটাই তো একটা দুইটা থেকে বিভক্ত করে না। মাধ্যমের থেকে বেটার হয় কি প্রতিফলক পৃষ্ঠ বলা অথবা বিভেদ তল বলা। তাহলে কি বললাম, আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, এই যে লম্ব একই সমতলে অবস্থান করবে, এটা আলোর প্রতিফলনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র জিনিসটা কি দেখেন, এই যে আপাতন যে কোণটা হবে না, অর্থাৎ এই যে লম্বের সাথে এখানে যে কোণটা হবে, এইটা যদি আমি আনুমানিক ধরি 60 ডিগ্রি, এইটার মানও আনুমানিক কত হবে, 60 হবে। অর্থাৎ আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী যে কোণটা হয় তা পরস্পর কি হয়, সমান হয়। আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। আপাতিত রশ্মির সাথে যে কোণ তৈরি হয় এটা আপাতন কোণ, এবং প্রতিফলিত রশ্মির সাথে যে কোণ তৈরি হবে এটা প্রতিফলন কোণ। এটা দেখতে হবে কি বিভেদ তল এবং আপাতন কোণের ভিতরে, এবং এইটাও বিভেদ তল, বা এই যে আমি সমতল লিখেছি সমতল এবং প্রতিফলিত রশ্মি যেটা আছে এটার মিডিলে যদি হয়, তাহলে এটা কি হবে, সমান হবে। তাহলে এই দুইটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। এখন দেখেন একটা জিনিস দেখেন, নেক্সট যে পয়েন্ট আছে, এই পয়েন্টে বলছে মুসলিম ও অমুসলিম পৃষ্ঠের প্রতিফলন। দেখেন মুসলিম বলতে বোঝায় সমতল। এই যে এই মাধ্যমের ক্ষেত্রে দেখেন তলটা যেমন সমতল ছিল, সমতল মানে মুসলিম, এটা মুসলিমের উদাহরণ। আর অমুসলিম যদি হইতো, মনে করেন তলটা এরকম আছে, এরকম যদি হয়, তাহলে দেখেন আমার আপাতত রশ্মি এইদিকে আসলে ঠিক আছে, কিন্তু এইদিক লেগে এখান লেগে কি এইদিক যাওয়া পসিবল? কখনোই না, কারণ এটা এদিক পানে আছে, এদিক লেগে একদম দিক যাবে, দেখেন এদিক পানে এমন ব্যাক যাবে, তাই না? তাহলে দেখেন এই ক্ষেত্রে এখানকার যে মধ্যবর্তী কোণ আর এখানকার মধ্যবর্তী কোণ কি সমান হলো? হলো না। যদি অমুসলিম তল হয়, বাঁকা বাঁকা হয়, সমতল না হয়, সেক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে না। আর এইটা আলোর প্রতিফলন সূত্রের মধ্যে পড়ে না। আলোর প্রতিফলন সূত্রের মধ্যে পড়তে হলে তলটা মাস্ট বি সমতল হতে হবে বা মসৃণ হতে হবে। আই থিঙ্ক এটাও আপনারা বুঝেছেন। নেক্সট জিনিসটা আছে আয়না বা দর্পণ আছে। এখন আয়না তো আপনারা সবাই চিনেন, তাই না? আয়না বলতে কি, আয়নার সামনে যদি আপনারা দাঁড়ান, ইউজুয়ালি কি হয় দেখেন, এখানে কিন্তু যারা রূপচর্চা বেশি করে মেয়েদের ক্ষেত্রে, ওরা কি করে, আয়না অনেক ইউজ করে। আয়নার সামনে যদি দাঁড়ান, দেখবেন আয়না আপনাকে ঠিকই দেখাচ্ছে, কিন্তু একটা জিনিস করে কি বলেন তো, আপনি যদি এদিকে দাঁড়িয়ে থাকেন, আয়না কি ঠিক ওই দিক পানে ঘুরে দাঁড়িয়ে থাকে? কিন্তু না, আয়না কি করে, আপনি এদিকে দাঁড়িয়ে আছেন, আয়না আপনার দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। তাহলে আয়না এই কাজটা কি করলো দেখেন, একটা অবাস্তব একটা জিনিস দেখাই দিল না? কেন অবাস্তব মানে, উল্টা দিকে দেখা, আমি তো এদিকে ঘুরে দাঁড়িয়ে আছি, আয়নাকেও তো এদিকে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু তা করে না। সে না করে আমি যেমন আছি, যা আছি ঠিক তাই দেখাইলো। ঠিক আছে, সবকিছু সেমই দেখিয়েছে, কিন্তু আমি যদি ঘুরে আসি, ও না থেকে উল্টা দিকে আছে। তার মানে কি, এটা অবাস্তব কিছু করেছে। যদি উল্টা দিকে কখনো কিছু করে, তাহলে সেটা অবাস্তব হবে। মনে করেন সাপোজ একটা আয়না দেখি, মনে করেন যে এটা একটা আয়না, এই দিক মনে করেন যে আটকানো। সাপোজ এখানে যদি কেউ একটা দাঁড়িয়ে থাকে,
মনে করেন এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে যদি দাঁড়িয়ে থাকে আয়নাটা কি করবে, এই যে রশ্মি থেকে এখান থেকে আসে, মনে করেন যে আলোটা আসলো এখান থেকে আসলো, ঠিক আছে, ইউ কি করে বিপরীত দিকে একটা কি করবে, এমন একটা প্রতিবিম্ব সৃষ্টি করবে, বিপরীত দিকে করে, আয়নার পিছনের দিকে একটা প্রতিবিম্ব সৃষ্টি করে। শুধু আয়নার একটা মজার একটা জিনিস, মজা হচ্ছে এখানকার যে দূরত্ব আয়নার এই মধ্যবর্তী যে দূরত্ব, এটা যদি 5 মিটার হয়, আপনি যদি আয়না থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে থাকবেন, ও আপনার পিছনের দিকে যেটা আছে ওইটা মনে করেন 5 মিটার দূরেই আছে। আপনি যতটুকু দূরে থাকবেন দেখবেন পিছনে একটা যেটা আপনার প্রতিবিম্ব দেখাচ্ছে ওটা 5 মিটার দূরেই থাকবে। কিন্তু যেহেতু এই দর্পণের বিপরীত দিকে করছে, বিপরীত দিকে যদি কখনো করে তাহলে সেটা কি হবে, বিপরীত দিকে করা মানে কি হবে, বিপরীত বললেই দেখবেন যে তলের বিপরীত হওয়া মানে অবাস্তব হবে। অর্থাৎ যেহেতু আয়না অপর দিকে করছে তাই এটা কি হবে, অবাস্তব হবে, অবাস্তব। আশা করি অবাস্তব বাস্তব জিনিসটা বুঝেছেন। আয়নার ক্ষেত্রে কি হয়, তাহলে দেখেন আপনি যেটা লক্ষ্যবস্তু নিলেন, প্রথমে যেটা নিয়েছেন এটা কি, এটা লক্ষ্যবস্তু না, এটা লক্ষ্যবস্তু, আর যেটা পাচ্ছেন এইটা যেটা পাচ্ছেন নতুন প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে না, এটা প্রতিবিম্ব দৈর্ঘ্য। এবার দেখেন এই প্রতিবিম্বটা পেলেন, এইটা মনে করেন যদি 10 মিটার থাকে, এইটাও কত হবে, সে 10 মিটারই হবে। তাহলে আয়নার ক্ষেত্রে সবকিছু সমান সমানই কিন্তু দেখায়। কিন্তু এই গলীয় দর্পণ পরবর্তীতে আছে গলীয় দর্পণ। এই গলীয় দর্পণের ক্ষেত্রে এইটা কিন্তু আবার কি যায়, দুই ধরনের চলে যায়, যে আয়না বা দর্পণ গেল। এবার দেখেন এই যে গলীয় আয়নার ক্ষেত্রে বা প্রতিবিম্বের ক্ষেত্রে, দেখেন এই যে প্রতিবিম্বের ক্ষেত্রে আমি কিন্তু এটা দেখে দিলাম, আয়নার ক্ষেত্রে কি হয়, যতটুকু আপনি লক্ষ্যবস্তু নেবেন ঠিক ততটুকু পরিমাণে কি নতুন একটা বিম্ব সৃষ্টি হবে। এই প্রতিবিম্ব জিনিসটা এটা, এই যে বিপরীত দিকে যেটা সৃষ্টি হচ্ছে এটার নামে কি বলে, প্রতিবিম্ব। আয়নাতে একটা সমতল দর্পণ, তাই না, সোজা, এইটার ক্ষেত্রে একরকম হয়। কিন্তু যখনই আপনি কি যাবেন গলীয় আয়নার ক্ষেত্রে যাবেন, ওইটা দুই ধরনের আছে, একটা উত্তল আর অবতল, তখন এর ক্ষেত্রে কিন্তু একটা তারতম্য ঘটবে। এখন সবার আগে সেই উত্তল আর অবতল দিয়ে করে এটা কি, আয়নায় আমরা মুখ দেখে সবকিছু করি ভালো কথা, উত্তল অবতলের কাজ কি, উত্তল অবতলেরও কিছু কাজ আছে। এমন অনেক আছে আপনার ক্লাসের ফ্রেন্ডই আছে না, যারা দূরের জিনিস ভালো দেখতে পায় না, আবার কেউ আছে কাছের জিনিস ভালো দেখতে পায় না। যারা দূরের জিনিস ভালো দেখতে পায় না তাদের জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়। ওই যে চশমায় আছে না, ওখানে লেন্স ব্যবহার করে, ওইটা কি উত্তল লেন্স। আর যারা কাছের জিনিস ভালো দেখতে পায় না তাদের জন্য অবতল লেন্স ইউজ করে। আর উত্তল লেন্সের যদি উদাহরণ বলি, আপনারা দেখছেন কার বা মাইক্রোবাস অথবা ট্রাক হতে পারে, বাসে দেখবেন যে লুকিং গ্লাসটা দেওয়া থাকে না, লুকিং গ্লাস ইউজুয়ালি উত্তল লেন্স ব্যবহার করা হয়, যাতে পিছনের গাড়ি দূরের গাড়িটা জুম করে দেখা যায় যে এটা কোনো গাড়ি আছে কি না। তাহলে উত্তল লেন্স অবতল লেন্সের বিষয়টা বুঝলেন। কিন্তু উত্তল লেন্স অবতল লেন্স কেমন হয়, ইউজুয়ালি দেখেন উত্তল লেন্স বলতে যদি দেখেন পিছনের দিকে আমার আটকানো থাকে, অর্থাৎ এই যে যেদিকে আপনার বাহির দিকটা এমন যদি থাকে তাহলে সেটা উত্তল লেন্স। আর অবতলের ক্ষেত্রে কি হয় দেখেন, অবতলের ক্ষেত্রে এই দিকটা ভরা থাকে, অর্থাৎ হা করার দিকটা বাইরে থাকবে, হা করার দিক যদি ফাঁকা থাকে এটা অবতল, উপরেরটা উত্তল। এখন বললাম উত্তল আর অবতলে কিন্তু দুইটা জিনিস হয়। দুইটা জিনিস বলতে কি বললাম, উত্তল জিনিস কি করে দূরের জিনিসকে কাছে দেখায়, তাই না, আর অবতল কি করে কাছের জিনিসকে, দূরের জিনিস যদি কাছে আনে তাহলে এটা কি করবে, কাছের জিনিসকে দূরে দেখাবে। এই দুইটাই তো কাজ, তাই না। এই কিছু বেসিক জিনিস শিখতে হবে। বেসিক বলতে দেখেন যে কোনো লেন্সের ক্ষেত্রে আমি একটা দেখাই, পরবর্তীতে যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করবো তখন আমরা সবগুলোই দেখবো ইনশাআল্লাহ। যতগুলো চিত্র আছে উত্তল অবতলে যা আছে আমরা সবগুলো করবো। এখন জাস্ট বেসিক গুলো করতে করতে চলে যাব। দেখেন এই উত্তল অবতলের ক্ষেত্রে এই দেখেন এইটা তো বললেন, এটা আপনার কি বলি প্রতিফলক পৃষ্ঠ বলতে পারে, এটা তো প্রতিফলক না, উত্তল লেন্সের একটা প্রতিফলক দেখলাম। এখানে একটা থাকে মনে করেন মিডল বরাবর একটা প্রধান ফোকাস থাকে এফ, তাহলে এই দিকে একটা কি থাকবে এফ থাকে, মানে বিপরীত দিকেও একটা থাকবে। এখন দেখেন এই দিকে যেটা থাকে এটা বিপরীত তল বলে এই ডাবল দূরত্ব। সবচেয়ে মজার বিষয় এখান থেকে এইটুকু যদি 5 মিটার হয় এইটুকুনো কত হবে 5 মিটারই হবে, তাহলে এইটুকুনো পাস হবে। এখান থেকে যে নতুন একটা দিব এইটাও সে কি হবে পাসই হবে। আপনার পরীক্ষায় বলে দিবে এটার নাম হচ্ছে প্রধান ফোকাস বলে, এটা বিভেদ তল বলে, বা প্রধান ফোকাসের ডাবল দূরত্ব যেটা আর কি। দেখেন এটা কি প্রধান ফোকাস আর ডাবল দূরত্ব। আপনাকে পরীক্ষা বলবে প্রধান ফোকাস এবং প্রতিফলকের মাঝখানে একটা বিন্দু নাও, লক্ষ্যবস্তু নাও, নিলে ওই প্রতিবিম্বটা কোথায় সৃষ্টি হবে এইভাবে দেখাতে হবে। যদি আপনি মনে করেন সাপোজ এই জায়গায় একটা বিন্দু নিলেন, মানে লক্ষ্যবস্তু নিলেন, প্রধান ফোকাস আর মাঝখানে একটা বিন্দু নিলেন, নেওয়ার পরে এইটা কি করে দেখেন এই যে প্রতিফলকে প্রথমে এমন যায় সোজাসুজি যাবে, যে কি করবে এই দেখেন এদিক মানে চলে আসবে, এদিকে যাবে যে পৃষ্ঠে বাড়ি খেয়ে আবার এদিক মানে ফিরে যাবে। কারণ কি আলোর প্রতিফলনের মেন জিনিসটা কি বললাম, যেদিক থেকে আসবে সেদিক মানে না ফিরে যাবে, এটা আলোর প্রতিফলনের সূত্র। এবার পরবর্তী এইটা কি হয়, এটা প্রধান ফোকাস দিয়ে এরকম ভাবে পিছনের দিকে একটা বিন্দু সৃষ্টি হয়। আরেকটা আলো কি করে দেখেন, আরেকটা এই দিক থেকে আসে, এই আবার এই দিক মানে ব্যাক যায়, যেদিক থেকে আসবে সেদিকেই ব্যাক চলে যায়। কিন্তু এইটা আবার যখন যায় এইটাই সি বিন্দুতে মিলিত হয়,
তাহলে দেখেন দুইটা বিন্দুর মিলিত স্তর বা মিলন স্তর আসলে কোন জায়গাটা হলো? দুইটা বিন্দুর মিলন স্তরটা এই জায়গায় হলো না? সাপোজ এই যে এইটুকু হলো না? আমি দেখাচ্ছি, হাত দিয়ে দেখাচ্ছি বলে এরকম। তাহলে দেখেন এই যে মিলন স্তর যেটা হচ্ছে, এইটাই আমরা বুঝতে পারবো যে কি নতুন একটা প্রতিবিম্বটা সৃষ্টি করছে। কিন্তু এই নতুন বিম্বটা কিভাবে জিনিসটা সৃষ্টি করছে দেখেন, আমরা দেখছি যে বিম্ব এই যে গোলীয় দর্পণ নিলাম, গোলীয় দর্পণের পিছনে সৃষ্টি করছে। পিছনে করলে এটা কি হবে? উল্টা অথবা অবাস্তব লিখতে হবে। যেহেতু দর্পণের পিছন দিকে যদি হয় উল্টা অথবা অবাস্তব। লক্ষ্যবস্তুটা দেখেন, এটা যদি 4 মিটার হয়, এটা আরো ছোট হয়েছে 2 বা 3 হয়েছে, 2 অথবা 3, মানে আরো ছোট। তার মানে আমি লক্ষ্যবস্তু থেকে বস্তুটা কি পেয়েছি? ছোট একটা পাচ্ছি। তাহলে কিন্তু এইভাবে কিন্তু আমরা করতে পারবো। যখন বোর্ড কোশ্চেন সলভ করবো তখন A to Z দেখাবো ইনশাআল্লাহ। নেক্সট কি আছে? বিবর্ধন। এখান থেকে কিছু ম্যাথ আসে। হ্যাঁ, ও আগে এখান থেকে একটা ম্যাথ আসে, এই সূত্রে ম্যাথ দিতে পারে। দেখেন আপনাদের আমি দেখাই, এই যে IU প্লাস IV সমান IF, এখান থেকে ম্যাথ বের করতে দিতে পারে। ইউটা কি? ইউ বলতে বোঝাচ্ছে দেখেন লক্ষ্যবস্তু থেকে এই যে প্রতিফলকের দূরত্ব, এইটা মনে করেন যে 5 মিটার সাপোজ, তাহলে ইউ এর মান কত? 5, এই যে I/5 দিলেন। এবার বলেছে I/V, ভি বলতে কি লক্ষ্যবস্তুর দূরত্বটা কত হয়েছে। লক্ষ্যবস্তুর দূরত্ব মনে করেন এখান থেকে এইটুকু 4 হয়েছে। পরীক্ষায় দুইটা জিনিস দেওয়া থাকবে, একটা বের করতে হবে, বা ইউ এর মান অথবা ভি এর মান অথবা এফ এর মান আপনাকে বের করতে হবে। তাহলে মনে করেন এটার মান 4 দেওয়া আছে, তাহলে প্রধান ফোকাসের মানটা আপনাকে বের করতে হবে। প্রধান ফোকাস বলতে কি? যে এফ এর মানটা, মানে কোন জায়গাটায় দুইটা কানেকশন ভাবে মিলিত হয় সেটা বের করতে হবে। যে কোনো দুইটা দেওয়া থাকবে, বাকি একটা করতে হবে। আশা করি এটা আপনারা পারবেন। আরেকটা ম্যাথ দেয় এখানে, ম্যাথটা দেয় হচ্ছে বলে যে বিবর্ধন নির্ণয় করা। বিবর্ধন জিনিসটা কি? যে নতুন যে প্রতিবিম্ব দেওয়া হলো না, এই প্রতিবিম্ব দৈর্ঘ্য আর মেন যে দৈর্ঘ্য, এটা যদি ডিভাইডেড করেন তাহলে কি পাবো? বিবর্ধন পাবো। বিবর্ধনের সূত্র কি? m সমান সমান l ড্যাশ ডিভাইডেড বাই l। l ড্যাশটা কি? l ড্যাশ মানে প্রতিবিম্ব যেটা আছে, এইটা l ড্যাশ, এটা কি l ড্যাশ। আর যেটা আপনি নিছিলেন প্রতিবিম্ব, সরি যেটা লক্ষ্যবস্তু নিছিলেন, এটা হচ্ছে l। মানে এই মান যদি আপনি বিভক্ত করেন, মনে করেন এটার মান 4 না, আর এটা পাইছি কত? 2, তার মানে 2/4, কাটাকাটি করলে 1/2। এটা কিন্তু আসছে বিবর্ধনের মানটা। আশা করি আপনারা বিবর্ধন জিনিস বুঝেছেন। তাহলে ফিজিক্সের যে অধ্যায়গুলো আছে আমি কিন্তু বেসিক ওয়াইজ প্রত্যেকটা অধ্যায়ই শেষ করে দিয়েছি। আমি এই লিংকটা আজকে আপনারা এই ক্লাসটা করেন, আগামীকালের ভিতরে ইনশাআল্লাহ দেখবেন প্রত্যেকটা অধ্যায় আপনাদের যে অধ্যায়গুলো আছে এসএসসি 26 ব্যাচের জন্য, সেই অধ্যায়গুলোর লিংক একটা ক্লাসের একটা পোস্টের নিচে সব কমেন্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লাসগুলো করে ফেলবেন। আর আপনারা এই রিভিশনে যুক্ত হয়ে যান। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কিন্তু আমাদের নিয়মিত পরীক্ষা নেওয়া হবে, নিয়মিত বোর্ড কোশ্চেন সলভ করা হবে, সম্পূর্ণ ফ্রি। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে নেওয়া হবে। সকালে যুক্ত হন, ফ্রেন্ডদেরকে এই রিভিশনে যুক্ত করেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।